কি মাথা খারাপ হয়েছে? বাইরের দিকে একবার তাকাও, ঝড় উঠেছে ভয়ানক ভাবে, আর এই ঝড়ে নদীতে গেলে তুমি তো মরবে। আমি জানি জাহিরা, যেতে মন চাইছে না, কিন্তু না বললে কি হবে জানো তো? গত বছর হাসু মিয়া একদিন যায় নাই, পরদিন থেকে তার নৌকা আটকে রাখলো ঘাটে। 3 মাস মাছ ধরতে পাইনি লোকটা গো। তাই বলে তুমি এই বিপদের সময় যাবে? না হলে আমাদের অবস্থাও তো তাই হইব। তাই বলে জীবন দিয়ে দেবে নাকি? রূপা তো ওইটুকু মেয়ে, তার মুখের দিকে তাকাও একবার। কাল সকালে যদি উঠেও বাবাকে না পায়, তখন কি বলবো আমি ওকে? তুমি চিন্তা করো না, আমি সকাল সকাল ইলিশ নিয়ে ফিরে আইব গো। শোনো, একটু দাঁড়াও, সাবধানে থাকবে কিন্তু। হ্যাঁ, কিছু হবে না আমার, তুমি চিন্তা করো না। এলি শেষ পর্যন্ত? কতক্ষণ লাগে তোর? শহরের বাবু বলেছে আজ রাতে অন্তত 10 মণ ইলিশ লাগবে। বড় পাইকার আসবে কাল সকালে। দেরি করলে তোকে আর এই নদীর ধারেও আসতে দিব না, এটা মনে রাখবি। বাসার কাকা, এই ঝড়ে নদীতে নামলে নৌকা টিকবে নিকো। জোয়ারের জল দেখো কেমন ফুলে উঠছে, এ তো স্বাভাবিক নে। একটু অপেক্ষা করি, জ্বরটা কমে আসুক তারপর যাই। এত কথা বলার সময় নেই করিম। আর শোন, ভালো ইলিশ আনলে বকশিস পাবি। আমি খুশি হলে তোর ঋণও মাফ করে দিতে পারি। যা যা যা, এখন আমার কানের কাছে বক বক করিস না তো। মা, বাবা কই? রাতে বাবা আসেনি? বাবা বলেছিল ফিরে এসে আমাকে কোলে নিয়ে ঘুরবে। মা, তুমি কাঁদছো কেন? রূপা, তোর বাবা নদীতে মাছ ধরতে গেছিল, রাতে খুব ঝড় হয়েছিল রে মা। তারপর তোর বাবা আর ফেরেনি। পাড়ার লোক বলছে নৌকা ভেঙে তোর বাপ ডুবে গেছে। মানে কি মা? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা তো বলেছিল ফিরে আসবে, কেন এরকম হলো মা? বাবা আমাকে ছেড়ে যেতে পারে না। রূপা, রূপা মা, বাবা আর আসবে না। বাবা আমাদের ছেড়ে অনেক দূর চলে গেছে। আমি যেতে মানা করেছিলাম, শোনেনি। এই শয়তান ব্যবসায়ী মানুষটাই তোর বাবাকে জোর করে পাঠিয়ে মেরে ফেলেছে। মানে ওই কাকাটা যার কাছে বাবা কাজ করতো, সে বাবারে সবসময় ধমক দিত? হ্যাঁ, ওই বাসার লোকটা হচ্ছে 1 নম্বরের শয়তান। ও নিজের বেশি টাকা বাবাকে জোর করে মাছ ধরতে পাঠালো ওই বিপদের সময়, আর সেই জন্যই ঘটনাটা ঘটলো। এবারে কি হবে রে মা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বাবু, আমি করিম মাঝির বউ। কাল রাতে আপনার হুকুমে আমার স্বামী ঝড়ের মধ্যে নদীতে গেছিল মাছ ধরতে, সে আর ফেরেনি। তার জন্য তোরা আমাকে বিরক্ত করতে এলি? আমি কি করব? তোর স্বামী ফিরেনি তো? আমার স্বামী মরে গেছে আপনার মাছের জন্য। আপনার মাছ ধরতে কি মানুষটা মরেছে? এখন যদি আপনি আমাদের সাহায্য না করেন, তাহলে আমি বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব? পথে বসবো? করিম মরছে তাহলে? ওর কপালে ছিল, ওটা আমার দোষ না। তবে সে আপনার কাছে কাজ করতো আর আপনি তাকে পাঠিয়েছেন, এখন বলছেন যে আপনার দোষ নয়। সে নিজে গেছে, নিজে মরেছে। মাঝিরা তো এইভাবেই মরে নদীতে। আমি কি করব? আমি কি বন্যা আটকাবো নাকি ঝড় থামাবো? কিন্তু সে যাইতে চাইছিল না, আপনার লোক আর আপনি মিলে জোর করে পাঠিয়েছে তাকে। কি বলছিস কি তুই? কি প্রমাণ আছে তোর কাছে? আপনি বলেছিলেন না যে না গেলে তার জাল নৌকা বাজেয়াপ্ত করে ঋণের মামলা করবেন? সে ভয় তো মরতে গেছিল। আপনি জানেন, তাও সব মিছা বলছেন। শোন, তোর স্বামী আমার কাছে ঋণ নিয়েছিল কি না, তার বদলে মাছ ধরতো। এটা ব্যবসা, এখানে আমি কোনো রকম চোখের জল বরদাস্ত করব না। টাকা যখন নিয়েছে তখন টাকা চোকাতে গিয়ে প্রাণ দিয়েছে। হ্যাঁ, আর ভিখারির বাচ্চা, এখানে নাটক না করে ঘরে যা। আপনি মানুষ না রাক্ষস? একটা মানুষ মরছে আর আপনি আমাদেরকে ভিখিরি বলছেন? ভিখারিকে ভিখারি বলবো না তো কি বলবো? আমি গরিব হইতে পারি, কিন্তু ভিখারি না। আমার স্বামী সারা রাত জলেতে মাছ ধরে কষ্ট করে আপনার পকেট ভরাতো, আর আজ আপনি তাকে ভিখিরি বলছেন? বেশি কথা বললে এই গ্রাম থেকে তাড়িয়ে দেব তোদের। বের হ, এক্ষুনি বের হ এখান থেকে। আর যদি একটা কথাও বলিস আমার বিরুদ্ধে, দেখবি কি হয়। এই গোপুরকে না চিনিস না? চিনি, ভালো করেই চিনি। আজ থেকে আরো ভালো করে চিনলাম। ভাই বোন সব, আপনারা সবাই জানেন কি হয়েছে। আমার স্বামী একা না, এর আগেও এই নদীতে কয়জন মাঝি মরেছে। ওই শয়তানটার হুকুমে সেই সব খবর আপনারা জানেন। আজ ওই লোকটার জন্য আমার বাবাকে অকালে চলে যেতে হলো।
রহিমের ছেলে গেল বছর চলে গেল, আর আমরা কত সইব এই অত্যাচার? কতদিন ওই মানুষটার পায়ে মাথা লাগিয়ে থাকবো? আজ আমার স্বামী গেছে, কাল অন্য কেউ যাবে, তখনও কি সবাই চুপ করে থাকবেন? মা ঠিকই বলেছে, আমার বাবাকে কাকা মেরে ফেলেছে। বাবা যেতে চাইনি, আপনারা কেউ কিছু বলছেন না কেন? আপনারাও কি ওনাকে ভয় পান? দেখুন, এই 7 বছরের মেয়ে বুঝতে পেরেছে, আপনারা বুঝুন দয়া করে। আমরা সবাই মিলে গেলে সে কি করবে? মা, ওই যে পাশার কাকা ওইখানে লুকাইয়া আছে কাছে দাঁড়ালে, সব শুনছে মনে হয়। মা, ওই লোকটা বাবাকে জোর কইরা পাঠাইছিল না? রূপা চুপ কর মা, ভয় নেই, বাসার শুনুক, আমরা আর চুপ থাকবো না। ভাইরা, কাল সবাই মিলে ওর বিরুদ্ধে প্রতিবাদ করব। বিপদ হয়েছে বাবু, করিমের বউ হাজরা বটতলায় গ্রামের লোকজন জড়ো করছে। কি বলছে সে? বলছে গ্রামের মানুষদের নিয়ে এসে আপনাকে উচ্ছেদ করবে। লোকজন ওর দলে চলে যাচ্ছে। একটা মরা মাঝির বউ আমাকে ভয় দেখাচ্ছে। 30 বছর ধরে এই গ্রাম আমার মুঠোর মধ্যে আছে, আর একটা ছেঁড়া শাড়ি পরা মেয়ে ছেলে কতগুলো ভিখারি লোক নিয়ে এসে কি করবে আমার? এই বাসার, ওকে এই গ্রাম থেকে তাড়াতে হবে কালি, একদিনও দেরি না আর। কিন্তু কি করে তাড়াবো? গ্রামের লোক তো অনেকেই ওর দিকে যাচ্ছে মনে হয়। হাবিব আর জসিমও ওর দিকে যাচ্ছে। এরা তো আগে আমাদের লোক ছিল। গ্রামের লোক? ওদের কথা আমার সামনে বলবি না, ওরা হচ্ছে আমার কেনা গোলাম। আমি যদি একটু ভয় দেখাই, ওরা সবাই আমার পায়ের নিচে এসে পড়বে। আমার টাকায় খেয়ে পড়ে আমার বিরুদ্ধে কথা বলার সাহস নেই কারোর। বুঝছি, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আমি যাচ্ছি, আজকে গোপনে সব কাজ হয়ে যাবে। মা, আমরা কই যাব? আমরা কি আর ফিরে আসবো না? মা বলো না। রূপা মা, কান্দিস না, উপরওয়ালা কোনো না কোনো ব্যবস্থা করবে। এই গ্রামে আর থাকা যাবে না, সব দরজা বন্ধ করে দিচ্ছে ওরা। কেউ আমাদের পাশে দাঁড়ালো না, ওরা যখন এসে আমাদেরকে অত্যাচার করলো। তাহলে আমরা কোথায় যাব? আমাদের কি হবে? আমাদের যে স্বপ্ন ছিল আমি বড় হলে ডাক্তার হব, সেই স্বপ্ন কি পূরণ হবে না? তোর স্বপ্ন পূরণ হবে, তুই চিন্তা করিস না। মা, আমি ক্লান্ত, হাঁটতে হাঁটতে এতটা রাস্তা আমার পা ব্যথা করতেছে। তবে তুমি যত দূর যেতে বলবা আমি তত দূর হেঁটে যাব। চল মা চল, তোর বাবা সব দেখছে। আমরা হারবো না, যে করেই হোক আমাদের একটা মাথা গোজা রাস্তাটা ঠিক জোগাড় করব। বাসার, জালটা ঠিক মতো বাঁধ, আজ একটু গভীরে যেতে হবে। কিনারায় মাছ পাওয়া যাচ্ছে না, আর মাছ না ধরলে এদিকে পেটে খাবার যাবে না। আগে তো 50 জন মাঝি আমাদের হয়ে মাছ ধর, আজ আমরা নিজে জাল ফেলি। কেমন করে এই অবস্থা হলো বুঝতেই পারছি না। আর ভেবে কি হবে বল? সেই যে শহরের ব্যবসায়ীরা আমাদের মাছ নিয়ে ঠকালো আর লাখ লাখ টাকা নিয়ে গায়েব হয়ে গেল, তারপর থেকেই সব শেষ। একে একে সব গেছে, আমাদের বাড়ি গেছে, জমি গেছে, ইজ্জত গেছে গ্রামে। চুপ কর, পুরনো কথা ভাবার দরকার নেই এখন। যা গেছে গেছে, এখন ভাবতে বসলে কাজ না করে কিভাবে চলবে? তাছাড়া আমরা দুজনেই বুড়ো হয়ে গেছি আগের থেকে অনেক, শরীরে শক্তিও নেই আর। এখন শুধু এই নদীটাই একমাত্র ভরসা, যে নদীতে একদিন আমার 50টা নৌকা চলতো। আজ কিছু ইলিশের দয়াতে বেঁচে আছি আমরা। কিন্তু আকাশের দিকে দেখছি কেমন মেঘ উঠেছে। মেঘ ভালো দেখছি না, পশ্চিম দিক কালো হয়ে আসছে, বাতাসও বাড়ছে। আজ না গেলে হয় না। মনে আছে সেই রাইতের কথা? করিম মাঝিকে পাঠিয়েছিলাম ঝড়ের মধ্যে, সে আর বেরেনি। এমন রাতেই পাঠিয়েছিলাম, ঠিক এমনই আকাশ ছিল। করিমের কথা তুলিস না, 18টা বছর কেটে গেছে, এখনো চোখের সামনে ভাসে ওর বউয়ের চোখের জল। উপরওয়ালাই জানে ওরা কোথায় আছে, বেঁচে আছে কিনা এখনো। যাই হোক, নৌকা ছাড়, উপরওয়ালার নাম নে, না গেলে খেতে পাবো না আবার। আমার খুব চিন্তা হচ্ছে রে বাসার। উপরালা বাঁচাও, ওই দেখুন ঢেউ আসছে, কিছু একটা ধরুন, আমি পারছি না, হাত পিছলে যাচ্ছে।
বাসার বাসার হাত ধর আমার, পারছি না, শরীরে জোর নাই, আর বুড়ো হয়ে গেছি, হাত পা কাঁপছে আমার। হাই রে হাই, আমাদের কি সর্বনাশ হলো। হ্যাঁ উপরওয়ালা, আমাদের মাফ করো। করিমকে আমরা এই বিপদের মধ্যে ফেলেছিলাম, আর আজ আমরাও করিমের মতো শেষ হচ্ছে। একই নদী, একই ঝড়, তার মানে কি উপরওয়ালা বদলা নিচ্ছে? সেই রাতেও এমন ঢেউ ছিল। নৌকা উল্টে যাচ্ছে, ধরেন এই তক্তাটা ধরুন, এই ছাড়বেন না, এই পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করুন। আমিও ধরছি, কিন্তু এই জল টানছে যে জোরে, এই পায়ের নিচে শুধুই জল। পারছি না বাসার, আর পারছি না, পা অবশ হয়ে যাচ্ছে। জ্ঞান হারাবেন না, চোখ করে রাখুন। ওই দেখুন পাড় আছে, পাড় দেখা যাচ্ছে। আরেকটু ধরুন আমার হাত, আমি টানছি, ছাড়বেন না যেন। মা দেখো, ওখানে দুজন মানুষ পড়ে আছে কাদায়। মনে হয় রাতের ঝড়ে নৌকায় ডুবে গেছে। দৌড়াও মা, বাঁচাতে হবে। শ্বাস আছে কিনা দেখতে হবে তাড়াতাড়ি। রূপা দাঁড়া, ভালো করে দেখি এরা কারা। ওরে রূপা, এরা তো সেই মানুষ। মানে তুমি কাদের কথা বলছো? এরা তো গফুর আর ওই বাসার। এই দুজনই তোর বাবাকে ঝড়ে পাঠিয়েছিল। এই দুজনই আমাদেরকে গ্রাম থেকে তাড়িয়েছিল। দেখ উপরওয়ালার কি বিচার। মা, এখন সব কথা বলো না। ওরা মরছে, দেখো ওদের শ্বাস কম। নারী চলছে কিন্তু দুর্বল। আমি ডাক্তার, আমার কাজ মানুষকে বাঁচানো। কে কে তুমি? কোথায় আছি আমি? আমার বন্ধু বাসার কই? আমি কি মরে গেছি? এটা কোথায় আছি আমি? না, আপনি বেঁচে আছেন। বাসার কাকা পাশের বিছানায় আছে। জল খেয়েছিলেন অনেক আপনারা, আর আমরা বাঁচিয়েছি। এখন দুজনেই ভালো আছেন। আমি ডাক্তার রূপা, এই গ্রামের হাসপাতালে নতুন চাকরি নিয়ে এসেছি। রূপা, ডাক্তার রূপা, নামটা কই যেন শুনেছি। মনে হচ্ছে যেন অনেকদিন আগে এই নামটা শুনেছিলাম। তুমি কি করিম মাঝির মেয়ে? না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। হ্যাঁ বাবু, আমি করিম মাঝির মেয়ে রূপা। সেই রূপা যাকে আপনারা 18 বছর আগে মায়ের সাথে গ্রাম থেকে এক কাপড়ে তাড়িয়েছিলেন। রূপা মা, আমি তোমার পায়ে পড়ি। আমি পাপী, আমি তোমার বাবাকে মেরে ফেলেছি। আমি জানতাম ঝড়ে গেলে বাঁচবে না, তাও পাঠিয়েছিলাম। এখন আর এইসব কথা আলোচনা করে কি হবে? আমি তো সবই জানি। মাত্র 10 মণ ইলিশের লোভে একটা মানুষের জীবন নিচ্ছি আমি। তোমার মাকে ভিখারি বলেছি, তোমাদের ঘর থেকে তাড়িয়ে রাস্তায় ফেলে দিয়েছি। সেসব অনেক পুরনো দিনের কথা। আমি রাক্ষস ছিলাম। তোমার মা ঠিকই বলেছিল সেদিন আমাকে। আমারে মাফ করো মা, আমারে মাফ করো। আমি জানি মাফ পাওয়ার যোগ্য না আমি, তাও বলছি। উঠুন বাবু, মাটিতে বসবেন না আর। শরীর খারাপ আপনার, হাঁটুতে ব্যথা পাবেন। আমি আপনাকে অনেক আগেই মাফ করেছি। ঘৃণা আর রাগ মনে রাখলে নিজেরই ক্ষতি হয়। আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলেও আপনাকে ক্ষমা করে দিত। বাসার দেখ, করিমের মেয়ে আমাদের মাফ করছে। এত টাকা রোজগার করেছি জীবনে, সব টাকা উড়িয়েও দিয়েছি, কিন্তু কোনোদিন এত ভালোবাসা অর্জন করতে পারিনি আমি। আমিও দোষী, রূপা মা, আমাকেও মাফ করো। মাফ করলাম বাসার কাকা, কিন্তু একটা কথা মনে রাখবেন, ক্ষমতা আর টাকা কোনোদিন স্থায়ী হয় না। এখন থেকে বাকি জীবনটা এই যে শিক্ষাটা হলো, এটা মনে রেখে কাটাবেন। আপনারা দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এখনো শরীর আপনাদের পুরোপুরি সুস্থ হয়নি। না মা, আর পারছি না। এই গ্রামের প্রতিটা মানুষের চোখে চোখ রেখে আমাদের আর তাকানোর ক্ষমতা নেই। এখানেই মাথা নিচু করে প্রতিদিন কলঙ্কের বোঝা বুকে নিয়ে বাঁচতে পারবো না আর। কোথায় যাবেন? আর এই বুড়ো বয়সে চলবে কি করে আপনাদের? কোথায় যাব জানি না, তবে বাকি জীবনটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করে কাটাতে হবে। আমরা যা পাপ করেছিলাম, অন্যের কাঁধে ভর করে এত টাকা উপার্জন করেছিলাম, এবারে নিজেদের সততায় অন্য জায়গায় গিয়ে দরকার হলে ভিক্ষা করে বেঁচে সেই পাপের প্রায়শ্চিত্ত করব। ঠিক আছে, ওষুধগুলো সময় করে খাবেন, আর উপরওয়ালা আপনাদের ভালো করবেন।
চলে এসো বাসার, এখানে থাকার আমাদের আর কোনো অধিকার নেই।